আজকে তপনদা শিয়ালদা কোর্টে আপনাদের একটা মামলা ছিল, কি হলো? ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমি একটু সংক্ষেপে বলি। এই মামলাটা 2023 সালে এই মামলাটা আমার কাছে কোনো এক ব্যক্তির মারফতে এটা আসেন। এই যে মিঠু সামন্ত ওনার হাজব্যান্ড বাড়িটা কিনেছেন, সেই বাড়িটার মধ্যে ধরুন 90%ই উনি কিনে নিয়েছেন। আর ওই আপনার মানে 10% ছিলেন একজন 500-550 স্কোয়ার ফিটের ওই ল্যান্ডলর্ড যে আছেন, ল্যান্ডলর্ড থেকে যে কিনে নিয়েছিলেন সেই পুরোটা কিনে নিয়েছেন। আর ল্যান্ডলর্ডের একটা 500-550 স্কোয়ার ফিট একটা মানে রুম আছে। তা একজন অসাধু প্রমোটার সে ওখানে ভাড়া ঢুকেছে। সে রীতিমতন ডেলি এই মিঠু সামন্ত মেয়েদেরকে পোক করতেন, কুমন্তব্য দিতেন, কুপ্রস্তাব দিতেন, এবং এইসব ব্যাপার নিয়ে ওনারা অনেক সহ্য করেছেন। সহ্যর বাদ যখন ভেঙে গেছেন তখনই উনি একজন লোকের মারফতে আমার কাছে আসেন। যে ভদ্রলোক নিয়ে এসে সেই ভদ্রলোক কিন্তু বাস্ট হয়ে গেছে, মারা গেছে। অত্যন্ত মানে ভালো মানুষ ছিলেন। তো সেই মামলাটা আসার পরে আমরা লিগ্যালভাবে মানে সেখানে স্টেপ নেই। সিটি থানার আন্ডারে যেহেতু এই ঘটনা, সিটি থানাতে কমপ্লেন দেওয়া হয় এবং যা যা ঘটনা বলা হয়েছে সমস্ত সব দেওয়া হয়। মেডিকেলও ছিল, তার সমস্ত সব কিছু করা হয়েছে, দেওয়া হয়েছে। প্রাইভেট দেখিয়েছিলেন, যেমন একটা মেয়ের ব্যাপার, তো সব মায়েরাই চায় একটা মেয়ের সম্মান যাতে না হানি হয়। তো সমস্ত শিপ দেখে ওই পক্সো মামলাটা দেয়নি, বাকি যা সেকশন কিছু সব দিয়েছিল। অর্থাৎ ওই প্রমোটার পুলিশকে বায়াস করে নিয়েছিলেন, কিনে নিয়েছিলেন, টোটাল গডাপ হয়ে গেছিলেন। সেই কারণে আমাদের মামলাটা, সেই মামলা নিয়ে আমরা যখন রিপিটেড ওনাদের কাছে কমপ্লেন্ট দিচ্ছি থানায়, কোনো কিছু করে নেই। তখন আমরা যেহেতু এফআইআর স্টার্ট করেছে, আমরা 159-এ তখন বিএনএস আসিনি, 159-এ তখন আমি গিয়ে মানে ওই এসসিজিএমে গিয়ে ওই যখন ওখানকার হাকিম ছিলেন মুনিয়া, ওনার কাছে আমরা করি। আর ওই মুনিয়াদের ওই সিটি থানার কিছু 101-এর থানায় ওই সিটি থানার কিছু লোক ওই থানা প্র্যাকটিস করে, থানার থেকে পায়ে ধরে মানে একদম মানে আর বাকিটা বললাম না, সব তেল মাখিয়ে ঠাকিয়ে ওই সমস্ত মামলা আনে। তারা কি করলেন, ওই মামলাতে ঢুকে গিয়ে আমাদের সঙ্গে একটু ঝামেলা শুরু করলেন, আমার সঙ্গে এবং আমার সিনিয়র সত্রাজি সিনিয়র সঙ্গে ঝামেলা করলেন হঠাৎ। তখন আমরা ভাবলাম যে মামলা নিয়ে হতে পারে, কিন্তু পরবর্তীকালে যখন আমরা মামলাটা করতে গেলাম, মামলা করার সময় ঝামেলা যখন করলো, তখন আমরা কি করলাম, তখন আমাদের জাস্টিস এখন মানে ম্যাডাম চৈতালি ম্যাডাম এখন জাস্টিস হয়েছেন, উনি রেজিস্ট্রার ছিলেন। ওনার কাছে আমরা কমপ্লেন করি, রিটিন কমপ্লেন করি 3-4 পাতা, যে এই ঘটনা আমাদেরকে হ্যাকেল করেছেন, অ্যাসাল্টেড করার জন্য আমাদের প্রস্তুতি এবং হাকিমের সামনেই করেছেন। তখন উনি বললেন এই মুনিয়া এই যে এই আলিপুরে ছিলেন, ও অনেক চুরি চামারি করেছেন, ওর সম্বন্ধে আমাদের অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি, বাকিটা আমি টেলিকাস্ট করছি না। তো ওনার বিরুদ্ধে যখন করতে গেলাম, আমাদের বললো মামলা ছিল আমাদের 12টার সময় যাওয়ার পরে বলে এটা মামলাটা আপনারা 2টোর সময় আসুন। আমরা বলছি 2টোর সময় আমাদের আসতে পারবো না, কারণ জাস্টিস সেনের কাছে আমাদের মামলা রয়েছে, আমরা দুটোই ফিক্স আপ আছেন, আমরা যদি আসি 3টার মধ্যে আসবো। তখন আমরা 3টার সময় যাই, যাওয়ার পরে ওই 101-এর ওই বাবুল আক্তার, বিশ্বজিৎ ঘোষ, গুপ্তা, আরও ইচ্ছাদা যারা আছেন, আরও মানে ব্যাংশাল কোর্টের 3 নম্বর বার আরও এলিগেশন করছে, তারা সবাই আজকের দিনে জানতে পেরেছি। প্রত্যেকে এসে মানে ওখানে ওপেন করে জাজ বলছেন মুনিয়া যে আমার বিরুদ্ধে কেউ হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে কমপ্লেন করেছেন। তখন আমি বলেছি আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছি, অ্যাজ পার রোজ আপনার এগ্রিস্টেশন হায়ার অথরিটির কাছে কমপ্লেন গেছেন, আপনি কোনো মামলায় শুনতে পারেন না, ইমিডিয়েট মামলাকে আপনি মানে এখান থেকে হস্তান্তর করুন। তখন উনি না শুনে ওরা ওই 101-এর যাদের নাম বললাম, ওরা একটা ওখানে ওনাদের সামনে এমন একটা ঝামেলা সৃষ্টি করছেন গায়ে হাত দেওয়ার মতন, ঠিক আছে। এরা কি করে এসসিজিএমকে মানে একদম পুরো পারচেস করে রেখে দিচ্ছে, জিআরওর থেকে ফাইল চুরি করে নিচ্ছে, এসসিজিএম থেকে ফাইল লোপাট করে দিচ্ছে। এই মিঠু সামন্তর মামলা আমরা তখন যখন সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিলেন 5GM, আমার মনে আছে 1 নম্বর কোর্টে আমাদের ট্রান্সফার করে দিলেন। সেদিনকে শুনে আমাদের পক্সে অ্যালাউ করলো। তারপরের দিন 164 হয়েছেন, মেয়ের হয়েছেন, লিটিল গার্লের হয়েছেন, তার একটা অ্যাডাল্ট মেয়ে ছিল তারও হয়েছে। প্রত্যেকের হওয়ার পরে তখন মানে ওনার উপরে প্রেশার সৃষ্টি করেন এই সিটি থানার ওসি এখন মিস্টার ঘোষ, ওনাকে ডেকে এমন হেনস্থ করেন। আমার কাছে খবর আসেন উনি ভয়ে একটা মহিলা মিঠু সম্বন্ধ উনি প্রস্তাব করে দিয়েছেন, এতটা হুইক জারি করেছেন। উনি হাইকোর্টে এসে মামলা করলেন, মামলা করার পরে এমন প্রেশার করলেন, উনি কোর্টে এসে বলছে আমি মামলা করিনি। তাহলে যদি অ্যাপিলের সাইড রুলসটা যদি জানা যায়, অ্যাপিলের সাইডে যতক্ষণ পার্টি কমিশনের কাছে না আসবে ফাইল হয় না, তাহলে অ্যাপিলের সাইডে সই করলো কী করে, হ্যাঁ ডকুমেন্টস আমরা কী করে পেলাম। অর্থাৎ উনি ভয় পেয়ে এটা করেছেন। আমি তো ছাড়নেওয়ালা লোক নই, আমি ছেড়ে দেওয়ার পাত্রও নই,
হাইকোর্টে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি যাদের এগেনস্টে মামলা করতে আমি জানিনি। সত্য কোথায় লুকিয়ে আছেন আমি সেটাকে উদ্ঘাটন করার জন্য আমি খুঁজি। আমি সত্যকে আজও পর্যন্ত ছুটে বেড়াই কোথায় সত্য লুকিয়ে আছেন। তাই আমি নিজে নিজে একটা মামলা করলাম, ইন পার্সন নয়, একটা মামলা করলাম নিজে। সেই মামলায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সমস্ত সব কিছু লিবার্টি দিয়েছেন। ওই শিয়ালদা কোর্ট যে এসিজিএম নয়, যারা পক্সো কোর্টে স্পেশাল কোর্টে যেখানে মামলা হচ্ছে, আমাদের সময় হয়নি, তাই জন্য আমরা ওখানে যেতে পারিনি। আমার একটু প্রবলেম হচ্ছিলাম, আমরা এর মধ্যে যাব। সেই মামলায় আমরা নিয়ে হাইকোর্টে এসেছি। আবার আমি ওই যারা যারা করেছিলেন তাদের মামলা নিয়ে আমরা তৃতীয় ঘোষ সেই তৃতীয় ঘোষের কাছে মামলা নিয়ে এসেছি জাস্টিসের কাছে। জাস্টিস সমস্ত সব লিবার্টি দিয়েছেন, জুডিশিয়ারি ইনকোয়ারি চলছেন স্পেশাল কোর্টে স্টিল নাও। সেই মামলা করা চলাকালীন হাইকোর্ট অর্ডার দিয়েছেন, জুডিশিয়ারি প্রসিডিংও চালু হয়ে গেছেন, শুরু চলছেন। হঠাৎ যারা আসামিপক্ষ তারা আমার বিরুদ্ধে একটা সি কেস করেছেন, মানে কমপ্লেন্ট কেস। যে কমপ্লেন্ট কেসে আমরা 15 পাতার তার রিপ্লাই দিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ডকুমেন্ট দিয়ে আমি মামলা করতে গেছি শিয়ালদাতে। আমি শিয়ালদায় মামলা করতে যাই, মিস্টার রায়, কল্যাণ মঞ্চ রায় সেখানে মামলা করতে যাই আমার জুনিয়র ছেলে, তার উপরে হ্যাকাল করেন, নানা রকম অত্যাচার করেন। ইভেন আজকেও সেই মামলাটা ডেট ছিল, আজকে সমস্ত সব ডকুমেন্টস সে কোর্টকে মানে মিন্স করেছেন, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখিয়ে দিয়েছেন। তার মধ্যে দিয়ে আমার সিনিয়র ঢুকেছেন 87 না 45 মিনিট তাই হিয়ারিং হয়। তখন জাজ দেখলো যে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, নাহলে তো উনি তো যাবে হাইকোর্টে, কারণ রিভিশন করতে যাবে। আমি তো জাজের এগেন্সটে মামলা করব, আমি জাজ বলে ছাড়বো না তাকে। সে একজন লয়ার ছিল, লয়ার ঘটানিতে কি তাই আছে? সত্যকে কোথায় লুকিয়ে আছে সেটাকে দেখতে হবে। তাই সেই অর্ডার থেকে হিসাব রেখেছেন, মনে হয় সামনে 9 ফেব্রুয়ারি না 19 ফেব্রুয়ারিতে সেই মামলা শুনানি রাখবেন। আমরা নজর রেখেছি, এই চোরদের লাইসেন্স আমরা খাবই। এই বাবুল আক্তার, বিশ্বজিৎ ঘোষ আর ওই যে মুন্ডা বলে একজন আছে, কৌশিক মুন্ডা, এবং গুপ্তা বলে আছেন, এদেরকে লাইসেন্স সব বাজিত করবো। তৃতীয় ঘোষ বলেই দিয়েছেন, জাস্টিস বলে দিয়েছেন আমার সেই পাওয়ারটা নেই। আপনারা অন্য বেঞ্চে যান, জুডিশিয়ারি আপনি ইনকোয়ারি করুন, দেখুন কি হয়। নাহলে এই লাইসেন্স ক্যান্সেল করার জন্য তার মামলা অন্য ডিপার্টমেন্টে আছেন, সেখানে যাবেন। এবার আজকে কি হলো শুনুন, একটা কথা বলি, ল ক্লার্ক তারা কি করে ফাইল চুরি করে? জিআরও ঘর থেকে ফাইল হাওয়া। আজকে শিয়ালদা কোর্ট, আমাদের শারীরিক অসুস্থতা হতেই পারে, কিন্তু যেখানে প্রমোটার রাজ চলছে, সিন্ডিকেট রাজ চলছে, সেখানে সিন্ডিকেট করতে গিয়ে মাটি মানুষ মানে মেয়ে ছেলেরা কোথায় সুরক্ষা পাচ্ছে? সুরক্ষার জায়গা শেষ। তাদের কাছে যখন কোনো নথিপত্র দিতে আসে, তারা তো হাইকোর্টে এসে অ্যাপিল করে গেছে। অ্যাপিল করার পর যখন দেখা যাচ্ছে যে আমরা শিয়ালদা কোর্টে যাচ্ছি, সেখানকার যখন বিচারক একটা পক্সো কেস কিন্তু ছোট কেস নয়, এবং সেই কেসটা পক্সো কেস বাদ দিয়ে বাকি সব ধারা লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ প্রমোটার তার মাথায় হাত আছে, প্রমোটার টাকা দিয়েছে। ওখানকার যারা লয়ার না লাইয়ার বোঝা মুশকিল, তারা মোটা অঙ্কের টাকা খেয়ে নিয়েছে। ওখানকার যারা জিআরও সেকশনের ডিভিশনে অফিসার রয়েছে, তারা মোটা অঙ্কের টাকা খেয়ে নিয়েছে। মহিলা সুরক্ষা দরকার নেই, তাহলে মহিলাটাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এবং মহিলার ওপরে এত অত্যাচার চলে গেছে, সেই মহিলাটা নিজের এত গোপন অঙ্গে যেখানে যেখানে হাত দিয়েছে, এবং মহিলাটাকে যে পক্সো কেসটা হয়েছে, সেই কেসটাকে রুজু করতে পর্যন্ত বিচারক মানে 45 হাত পা কাঁপছে, 45 মিনিট তাকে মুলতবি রাখতে হচ্ছে। কিসের জন্যে? কি কারণে? কার স্বার্থে? কিসের জন্যে? কোনো চাপ আছে? এবং ফেক লয়ার এমন তৈরি হয়ে গেছে, যারা নিজেদের আইনজীবী বলে তৈরি করেছে, এবং সিন্ডিকেট রাজের যারা বড় বড় প্রমোটার রয়েছে, তারা সিপিএম মদত কাস্টমার। তারা তো ভালো করেই জানে আমরা কোথায় করে দেবো জাল, আর কোথায় তথ্য লোপাট করে দেবো, ভালো করেই তারা জানে। তারা আর কিছু পারছে না। যখন দেখলো যে না, এই কোর্ট চত্বর পুরোটা আমাদের সবারই ঘিরে ফেলেছে, আর যখন বিচারক মানে আমাদের এই অসুস্থতার কারণে আমরা তখন আমাকে শারীরিক ইনহিলারও নিতে হয়েছে,
এবং অসুস্থতা চেস্ট পেন। বিচারক 45 মিনিট মুলতবি রেখে দিল। তারপর যাদের যাদের ওটা অর্ডার রিজার্ভ করেছে, অর্ডার আছে, অর্ডার যেটা সেই অর্ডারটা শেষকালে আবার পুনরায় যে পক্স পয়েন্টটা সেটা তারা মানে রিঅ্যাপিল করতে মানে অ্যাপিলেটেড করতে বাধ্য হলো এবং পরের দিন একটা ডেট দেওয়া হয়েছে। সেই ডেটাতে তাদেরকে আবার হাজিরা দিয়ে যেসব অ্যাকিউজড আসামি যারা, এরা তো আসামি বাংলা কথাতেই বলে, আসামিকে কাউকে পরিচয় দিতে হয় না, আমি আসামি। আর যারা যারা ওই ল ক্লার্ক জিআরওর বড়োবাবু হিসেবে যারা আছে, দেখবেন হয়তো জিআরওর ঘরে সে কাজ করেই কিনা সন্দেহ আছে, কারণ শিয়ালদা কোর্টে 100টার মধ্যে 101টা লোক ভুয়ো মাল। সেই ভুয়ো মালগুলো সব কিছুতেই করে দিয়েছে জাল। আর মানে মানুষকে ন্যায়ের বলছে ভারতীয় সংবিধান, যে সংবিধানের ন্যায় আজ আমাদের আইপিসি সেকশনে তখন কেস করা হয়েছে, সেই কেস মুখে মুতে দিয়েছে বাংলা। কেননা আইপিসি সেকশনটা মানুষকে বুঝতে হবে যে আইপিসি সেকশনটা কিন্তু মানে এখন বর্তমান বিএনএস এসেছে, তার আগে আইপিসি, তাহলে ওল্ড ইজ গোল্ড, তাহলে পুরনো জিনিসগুলোও তাহলে আপনাদের মুছে দিতে হবে। আইপিসির ওপরেই নির্ভর করে বিএনএস এসছে, তাহলে আর যারা যারা এইগুলো মদতপুষ্ট করছে মানে প্রমোটার প্লাস এই ল ক্লার্ক বা যারা লয়ার বলছে, তারা লয়ার মানেটা কি? লয়ার মানে লায়ার। চলো, অসংখ্য 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 ধন্যবাদ। তপনদা কিছু বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে যারা যারা আছেন, এই যে কৌশিক মুন্ডা, আমি শুনেছি ওর নাকি মানে কোনো এফ নাম্বারই নেই, লাইসেন্সই নেই, দূরের কথা লাইসেন্স তো পরের কথা। আরও কিছু ভুয়া মাল আছে শিয়ালদাতে, তারা কোর্ট আর একটা কালো একটা জার্সি পরেই কোর্টের মধ্যে ঢুকে যায়। তার আইডেন্টি কার্ড আছে কি না সেখানে আইডেন্টিফাই করা দরকার। আমার লাইনের ফ্রেন্ড এর আগে কয়েকটা বাইরে বলেছেন, ভুয়া হাইকোর্টে মানে আমাদের অনেক জানি লয়ার আছেন, সেখানে গিয়ে মানে আমার মনে হয় পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বার কাউন্সিল মানে ওয়েস্ট বেঙ্গল এখানে তদন্ত করে তার পুঙ্খানু বিচার হওয়া উচিত, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। আমি এই বলে আপনাদের কাছে আমার বক্তব্য সংগ্রহ রাখলাম। নমস্কার।